টাকা, ক্ষমতা আর নীতি, এই তিনের সমীকরণ যখন এক বিন্দুতে মেলে তখন নীরব থাকাটা অপরাধ। প্রশ্নটা যখন ৪২,০০০ কোটি টাকার মেগা প্রজেক্ট নিয়ে, তখন আপোষের কোনো সুযোগই নেই। টাইমলাইনটা খেয়াল করুন। ২০২৪ সালের অক্টোবর মাস, রাজনৈতিক পট পরিবর্তনের ঠিক পরপরই জন্ম নিল স্টালিয়ন ক্যাপিটাল। আর তার ঠিক ৩ দিন আগে খবর এলো এক জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে $৩.৪ বিলিয়ন বা ৪২,০০০ কোটি টাকার প্রজেক্ট করতে চায়। দুটি বড় ব্রিজ বানাবে তারা। আর অলৌকিক রাষ্ট্রীয় আশীর্বাদের মতো এই মেগা প্রজেক্টের স্থানীয় অংশীদার হয়ে গেল মাত্র কয়েকদিন বয়সের এই স্টালিয়ন ক্যাপিটাল। ৪২,০০০ কোটি টাকা কত বড় অঙ্ক! আমাদের স্বপ্নের পদ্মা সেতু বানাতে খরচ হয়েছিল প্রায় ৩২,০০০ কোটি টাকা। তার মানে একটা আস্ত পদ্মা সেতুর চেয়েও বড় প্রজেক্টের লোকাল পার্টনার হচ্ছে এমন একটা কোম্পানি যার ইনকর্পোরেশন সার্টিফিকেট বা নিবন্ধন সনদের কালিও ভালো করে শুকোয়নি। বাণিজ্যিক নিয়ম অনুযায়ী এই ধরনের মেগা প্রজেক্টে লোকাল পার্টনাররা ৩ থেকে ৫% লিয়াজো কমিশন পায়। ৫%-এর হিসাব ধরলে অঙ্কটা দাঁড়ায় প্রায় ২,০০০ কোটি টাকা। কোনো অতীত রেকর্ড ছাড়া সেফ টেবিল টক আর কাগজের জোরে ২,০০০ কোটি টাকার ভাগিদার হওয়া, একে ব্যবসা বলবেন নাকি ক্ষমতার লাইসেন্স? আসুন এবার এদের প্রাতিষ্ঠানিক সক্ষমতার আসল চিত্রটা দেখা যাক। এই কোম্পানির অফিসিয়াল লিঙ্কডইনের ওয়েবসাইটটি আমরা নিবিড়ভাবে বিশ্লেষণ করেছি। বাইরে কর্পোরেট জাকজমক, কিন্তু ভেতরে বস্তুনিষ্ঠ কোনো ভিত্তি নেই, পুরোটাই ফাঁপা। সব টেক্সট এআই জেনারেটিভ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে জোড়াতালি দেওয়া, ছবিগুলো ইন্টারনেট থেকে কপি বা ডাউনলোড করা, ওয়েবসাইটের মূল হাইপারলিঙ্কগুলো অকেজো। জিআইএস ম্যাপিং আর একটা ব্রিজ কনস্ট্রাকশন ছাড়া আর কোনো তথ্যই ভিজিবল না সেই ওয়েবসাইটে। ক্লিক হিয়ার লেখা বাটনে চাপ দিলে পেজটা ঘুরে ফিরে আবারও ওপরে চলে আসে। এই জাপানি প্রজেক্ট ছাড়া তাদের আর কোনো সচল বা অতীত প্রকল্পেরও কোনো অস্তিত্ব নেই। ইনফ্রাস্ট্রাকচার, জিআইএস ম্যাপিং, জিআইএস সার্ভে বা ম্যানেজমেন্ট, যে অপশনেই ক্লিক করুন না কেন কিছুই শো করে না। এবার আসি যোগ্যতার প্রশ্নে। চেয়ারম্যান ইব্রাহিম আহমেদের দৌড় মূলত স্টক মার্কেটের ব্রোকারেজ হাউস আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের শিক্ষকতা পর্যন্তই। আন্তর্জাতিক স্তরের বৃহৎ অবকাঠামো নির্মাণ, মেগা ফান্ড রেইজিং কিংবা প্রজেক্ট স্ট্রাকচারিং এর কোনো দৃশ্যমান অভিজ্ঞতা তার বা তার টিমেরও নেই। তাহলে কোন যোগ্যতায় এই কোটি কোটি ডলারের জ্যাকপট তাদের হাতে উঠল? জবাবটা পানির মতো পরিষ্কার। সবচেয়ে বড় হিপোক্রেসি বা দ্বিমুখী নীতিটা লুকিয়ে আছে তাদের নিজেদের দেয়া তত্ত্বে। অথচ এই ইব্রাহিম আহমেদই নির্বাচনের আগে লিঙ্কডইনে কড়া ভাষায় লিখেছিলেন, অন্তর্বর্তী সরকারের কাজ শুধু রুটিন ডিউটি করা, কোনো বড় ব্যবসায়িক চুক্তি বা নেগোসিয়েশন করা নয়। নীতি ও নৈতিকতার সেই বড় বড় বুলি নিজের বেলায় এসে কিভাবে কর্পূরের মতো উড়ে গেল? নিজের সদ্যজাত প্রতিষ্ঠান যখন ৪২,০০০ কোটি টাকার পিপিপি প্রজেক্টের অংশীদার হয়, তখন কোন নীতিতে একে বৈধতা দেয়া হয় জানা আছে কি? প্যাটার্নটা কিন্তু শুধু ব্যবসায় আটকে নেই। স্পোর্টস ম্যানেজমেন্টের কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই ইব্রাহিম আহমেদ রাতারাতি পুনর্গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ডিরেক্টরও বনে গেছেন। ক্রীড়াঙ্গনের মানুষ একে ঠাট্টা করে বলছেন বাপের দোয়া ক্রিকেট বোর্ড, কারণ সেখানে মেরিটের চেয়ে বড় নেতাদের পারিবারিক পরিচয় একমাত্র যোগ্যতা। এর উপর যোগ হয়েছে বাবার প্রতিষ্ঠান সাউদার্ন সি কোস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে পাওয়া প্রায় ১৭ কোটি টাকার পারিবারিক ঋণ। অর্থাৎ রাজনৈতিক প্রভাব, পারিবারিক পুঁজি আর রাষ্ট্রীয় সুযোগ সব এসে মিশেছে এক মোহনায়। সুশাসন ও অর্থনীতি বিশেষজ্ঞরা একে কোনো কাকতালীয় ঘটনা বলছেন না, তারা একে বলছেন ক্রনিক ক্যাপিটালিজম বা স্বজনপ্রীতির পুঁজিবাদের চরম রূপ। বিশেষজ্ঞদের স্পষ্ট মত, চেয়ার বদলায়, ক্ষমতার রং বদলায়, কিন্তু লুটপাটের মেকানিজমটা একই থাকে। বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে কাজ বাগানোর জন্য টেকনিক্যাল যোগ্যতার চেয়ে খোঁজে রাজনৈতিক লিয়াজো বা পাওয়ারফুল ফ্যামিলি কানেকশন। কিন্তু এই ধরনের অনভিজ্ঞ মধ্যস্বত্বভোগীদের কারণে প্রজেক্টের খরচ যেমন বাড়ে, কাজের মানও ধসে পড়ে এবং শেষ পর্যন্ত প্রতিটি টাকার খেসারত দিতে হয় দেশের সাধারণ জনগণকে। বিশেষজ্ঞরা আরও বলছেন, এই ওপেন সিক্রেট বন্ধ করতে হলে রাষ্ট্রকে এখনই ধরতক্তা মার পেরেক নীতিতে অ্যাকশন নেওয়া দরকার। ৪২,০০০ কোটি টাকার এই প্রজেক্টের আড়ালে ক্ষমতার যে খেলা চলছে, সেই হিসাবটা পরিষ্কার হওয়া এখন খুবই জরুরি।